রাত হলেই তওবা করে নিতাম যে আজকে রাতে যদি আমাকে হত্যা করে তাহলে আমি তওবা করার সময়টুকু আমি পাবো না। এই জন্য আমি আগেই তওবা করে তৈরি থাকি, যাতে এই তওবার বিনিময়ে আল্লাহ আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করে। এভাবে 8টি বছর প্রতিটি রাত মৃত্যুর জন্য তৈরি হয়ে কাটাতে হয়েছে। যে রাতে আমাকে সেই ঘর থেকে বের করছিল, আমি ধরে নিয়েছিলাম যে আমাকে হত্যা করা হবে। আমি সূরা ইয়াসিন পড়া শুরু করলাম যেন আমার মৃত্যুটি সহজ হয়। কিন্তু পরে জানতে পারলাম বাংলাদেশের তরুণ ছেলেমেয়েরা রাস্তায় নেমে শাহাদাত বরণ করে, চোখ হারিয়ে, হাত হারিয়ে, জীবনের সকল স্বপ্ন নষ্ট করে দিয়ে বাংলাদেশ থেকে বাংলাদেশের ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। এবং আমি ফিরে এসেছি আমার মায়ের কাছে। আমার দুটো কন্যা সন্তান রয়েছে যারা 8টি বছর জানতেও পারেনি তার পিতা কি বেঁচে আছে না মারা গেছে। আমাকে যখন গুম করা হয়েছিল আমার বয়স ছিল 32 বছর বয়স, আমার স্ত্রীর বয়স ছিল 27 বছর বয়স। 27 বছরের একটি মেয়ে 8টি বছর ধরে কন্যা সন্তান নিয়ে ঘুরিয়ে বেরিয়েছে। এই আশঙ্কা নিয়ে সে নিজেকে কি পরিচয় দিবে, সে কি বিবাহিত নাকি বিধবা। আমার মা আমাকে গুম করার কয়েকদিন পর আমার পিতাকে হত্যা করা হয়। এরপর থেকে আমাকে খোঁজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেরিয়েছেন, পুলিশের কাছে গিয়েছেন, র্যাবের কাছে গিয়েছেন, রাষ্ট্রপতির ভবনের বাইরে দাঁড়িয়ে থেকেছেন, প্রধানমন্ত্রীর ফটকের বাইরে দাঁড়িয়ে থেকেছেন, শুধু একটু জানার জন্য তার কলেজের টুকরো সন্তান কি বেঁচে আছে না মারা আছে। সম্মানিত তরুণ ভাই এবং বোনেরা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের গত 16 বছরের নৃশংসতাকে ভুললে চলবে না, বরং প্রতিনিয়ত স্মরণে রাখতে হবে, যাতে আমাদের ভিতরে এই অনুভূতি সজাগ থাকে যে মানুষ যখন আখিরাতকে ভুলে যায়, যখন পরকালের জবাবদিহি ভুলে যায়, যখন তার সৃষ্টিকর্তার ক্ষমতাকে ভুলে যায়, লোভে এবং লালসায় যখন অন্ধ হয়ে যায়, তখন মানুষ কত নিচে নামতে পারে, কত নির্মম হতে পারে, কত মানুষ কিভাবে পশুর চেয়ে অধম হতে পারে। এই প্রমাণ ছিল গত 16টি বছরের অন্ধকার সময়। সম্মানিত যুবক তরুণ ভাইয়ের আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের যুবকেরা সাহস দেখিয়েছিল বলে, তারা রাস্তায় নেমেছিল বলেই, গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছিল বলেই আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। যদি বাংলাদেশের তরুণ সমাজ সেই ঝুঁকি তারা না নিত, যদি তারা এই বিপদ তাদের নিজের গায়ে নিজে না নিয়ে আসত, তারা যদি নিজ উদ্যোগে পরিবারের বাধা সত্ত্বেও মাঠের রাস্তায় না নেমে আসতো, আমরা আজকেও থাকতাম একটি ফ্যাসিজমের আন্ডারে, আর আমি থাকতাম একটি অন্ধকার ঘরে, যেখান থেকে আমি বুঝতেও পারতাম না যে বাইরে কি দিন না রাত। আমাকে বলা হতো না আমাকে কোথায় আটকে রাখা হয়েছে, আমাকে বলা হতো না আজকে কয় তারিখ। আমি যখন নামাজ পড়তে যেতাম সে নামাজের সময়টা আমাকে বলা হতো না। আমার পিতা শহীদ মীর কাসেম আলী সাহেবের মামলায় আমি নিয়োজিত আইনজীবী ছিলাম। ফাঁসির রায় হয়ে গিয়েছিল, ফাঁসি কার্যকরের মাত্র কয়েকদিন পূর্বেই আমাকে আমার ঘর থেকে উঠিয়ে নিয়ে গুম করা হয়। আমি মনে করেছি হয়তো আমার এই অন্ধকার ঘরে 24 ঘন্টার বেশি থাকতে হবে না, কারণ বাংলাদেশের সংবিধানের বিধান হচ্ছে গ্রেফতারের 24 ঘন্টার ভিতরে আদালত হাজির করতে হয়। কিন্তু আমি দেখলাম 24 ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর, কিন্তু অন্ধকার ঘর থেকে আমি বেরোচ্ছি না। তখন বুঝতে পারলাম একজন মানবাধিকার কর্মী হিসেবে যেই গুমের বিরুদ্ধে আমি কথা বলছিলাম, আমার পিতার ফাঁসির কয়েকদিন পূর্বে আমি নিজেই সেই গুমের শিকার হয়ে পড়েছি। যারা আমাকে বন্দী করে রেখেছিল তাদেরকে আমি বলতাম যে মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না, মেনে নিলাম আমার পরিবারের সাথে যোগাযোগ করতে দিবেন না, কিন্তু এতটুকু কি জানতে পারি না যে পিতাকে আমি ফাঁসির সামনে দাঁড়িয়ে রেখে এসেছি, উনি কি এখনো যে বেঁচে আছেন না ওনাকে হত্যা করা হয়েছে। আমার পিতার শেষ ইচ্ছা ছিল যে জানাজা নামাজটা যেন আমি পড়াই। সেই জানাজা নামাজটা কে পড়ালো, লাশটি দাফন কোথায় করা হলো, এবং শেষ সাক্ষাতে আমার পিতা আমার ব্যাপারে কি নসিহত করে গেলেন, সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার আমার নাই। উত্তরাষ্ট্র উপরে নির্দেশ, কিছুই বলা যাবে না। সে অন্ধকার ঘরে আলো বাতাসহীন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে
8টি রমজান, 17টি ঈদ আমাকে কাটাতে হয়েছে। আমি মেনে নিয়েছিলাম যে সে অন্ধকার ঘরে আমার মৃত্যু হবে। যখনই রাত হতো তখন আমি জানতাম যে গুপ্ত হত্যাগুলো রাতের বেলা তারা করে। আমি মানসিকভাবে তৈরি ছিলাম। শত শত প্রাণের বিনিময়ে, হাজারো চোখ হারা পঙ্গুত্ব বরণ করা তরুণদের জীবনের বিনিময়ে আমরা আবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ খুঁজে পেয়েছি। তরুণ ভাই এবং বোনদের আহ্বান জানাবো, যারা আপনারা আগামীতে ভোট দিবেন তারা যেন এই সুযোগকে কাজে লাগান এবং পরিবর্তনের পক্ষে রায় দিন। আর যাদের এখনো ভোট দেওয়ার বয়স হয়নি তাদের আহ্বান জানাবো, ঘরে বসে থাকার সুযোগ নেই। জুলাই বিপ্লবে আপনারা মাঠে নেমেছেন বলেই বিপ্লব হয়েছিল। সময় এসছে আরেকবার মাঠে নেমে পড়ার। কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, আঞ্চলিকতার ভেদাভেদ, মতাদর্শের ভেদাভেদ, ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে সবাই মিলে আরেকটি নতুন বাংলাদেশ গড়ার জন্য একসাথে আজকে থেকে মাঠে নেমে পড়তে হবে ইনশাআল্লাহ। এবং শপথ গ্রহণ করতে হবে, নতুন বাংলাদেশের সূচনা না করে আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। আর মাত্র 3টি মাস পরে জাতির ভাগ্য নির্ধারণ হতে চলেছে। 3 মাস পর নির্ধারিত হবে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করবে নাকি আবার সেই অন্ধকার দুর্নীতির হানাহানির রাজনীতিতে এই বাংলাদেশ ফেরত চলে যাবে। আসুন আল্লাহ প্রদত্ত শাহাদের রক্তে রঙিন এই নতুন গণতান্ত্রিক অধিকারকে আমরা এমনভাবে কাজে লাগাই যাতে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের তরুণরা একটি সমৃদ্ধশালী ঐক্যবদ্ধ বাংলাদেশ পায়। আসুন সবাই মিলে গড়ি নতুন বাংলাদেশ। আমার জন্য দোয়া করবেন। তরুণদের সামনে আসলে নিজেকে আবার তরুণ মনে হয়, আর আয়নার সামনে দেখলে মনে হয় যে বুঝতে পারি যে বুড়ো হয়ে গেছে। আমাকে যখন গুম করা হয় তখন আমার কোনো কালো দাড়ি ছিল না, মাথা ভর্তি চুল ছিল। এখন আয়নায় তাকিয়ে বুঝি যে 8টি বছর পার হয়ে গিয়েছে। আমার এখন পরবর্তী প্রজন্ম এবং তরুণদের জন্য পথ করে তৈরি করে যেতে হবে ইনশাআল্লাহ। আলী বাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা বলেছে, তোমরা যখন 20 বছর থাকবা তখন তোমাদের যে সিনিয়র লোকদের আশেপাশে থাকবা তারা নতুন কিছু শিখতে পারবা। যখন 30 বছর হবে তখন সহকর্মীদের সঙ্গে একবার টিম বিল্ড করবা। আর যখন 40 হয়ে যাবে তখন তোমার চেয়ে 10-15 বছরের ছোট যারা তাদের সবসময় চারিপাশে ঘিরে রাখবা, কারণ তাদের কাছ থেকেই নতুন পরিকল্পনা তোমরা জানতে পারবা। দে হ্যাভ দ্য নিউ আইডিয়াস। তরুণদের কাছে আসলেই আমি নতুন আইডিয়া সম্বন্ধে জানতে পারি, নতুন বিষয় জানতে পারি। এআই সম্বন্ধে জানতে পারলাম। 8 বছর পর মুক্তি হওয়ার পর সবচেয়ে বেশি জিনিস যেটা আমার অবাক লেগেছে সেটা হচ্ছে এআই। আমি দেখি নাই এআই এর এই প্রভাব প্রস্তার আমি দেখে যেতে পারিনি। আল্লাহ আমাদের এই প্রযুক্তিকে ব্যবহার করে এবং আমাদের সাহস এবং ঈমানকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যার নামে এই আয়োজন, ইসমাইল আল জাজারি, তিনি হচ্ছেন যান্ত্রিক প্রকৌশলের জনক এবং আধুনিক রোবোটিক্সের অগ্রপথিক। তো এই ইতিহাসকে সবার সামনে তুলে ধরার মানসিকতা নিয়ে আজকের যে আয়োজন, সে আয়োজনের জন্য আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখাকে বিশেষভাবে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে কোনো মানুষ তার মাইন্ডসেটটা যেরকম সে সেরকমভাবে ভূমিকা রাখতে পারে। কেউ যদি মনে করে যে আমি পারবো, তাহলে তার চেষ্টার ধরনটা হয় সেরকম। আর কারো মনের মধ্যে যদি থাকে যে না আমি পারবো না, তাহলে তার প্রচেষ্টার ধরন হয় ঠিক সেরকম, সে প্রচেষ্টাই চালায় না। তো এই যে আমার মাইন্ডসেট, আমরা পারবো, এই মাইন্ডসেট তৈরি করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে হচ্ছে আমাদের পূর্বসূরিদের ইতিহাস। আমাদের ইতিহাস যখন আমরা দেখব যে আমরা পেরেছিলাম, তখন আমরা সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে, শিক্ষা নিয়ে আমরা পারার জন্যে প্রচেষ্টা চালাতে পারব। সো আমাদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, বিজ্ঞানের বিভিন্ন শাখা, প্রায় সকল শাখার জনক হচ্ছে আমাদের পূর্বসূরীরা। আমরা যদি আলজেব্রার কথা বলি, মডার্ন মেডিসিনের কথা বলি, কেমিস্ট্রির কথা বলি, অপটিক্সের কথা বলি, হিস্টোগ্রাফির কথা বলি, মডার্ন সার্জারির কথা বলি, যান্ত্রিক প্রকৌশলের কথা বলি,
এরকম আরও বহু সেকশনের জনক হচ্ছেন আমাদের পূর্বসূরীরা। তাদের সেই ইতিহাস যদি আজকের প্রজন্মের কাছে আমরা ঠিকমতো করে তুলে ধরতে পারি, তাহলে তারা সেই জায়গা থেকে অনুপ্রেরণা নিয়ে তাদের ভবিষ্যৎ তৈরি করবার জন্য প্রচেষ্টা চালাবে। আমাদের ছাত্র শিবিরের আজকের এই আয়োজন আমার কাছে মনে হয়েছে তারা তরুণ বিজ্ঞানীদেরকে এই ইতিহাস সম্বন্ধে জ্ঞান দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে উজ্জীবিত করতে চায়, তাদের দায়িত্বের ব্যাপারে সচেতন করতে চায়, তাদেরকে এগিয়ে আসার ব্যাপারে বিশেষভাবে অনুপ্রাণিত করতে চায়। আমরা গৌরবোজ্জ্বল ইতিহাস বিভিন্ন সময়ে আলোচনা শুনি, পর্যালোচনা করি। আমি মনে করি সেই ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়ে এখনকার আমাদের দায়িত্ব হচ্ছে গৌরবোজ্জ্বল একটা ভবিষ্যৎ বিনির্মাণ করা, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মরা শুধুমাত্র অতীত ইতিহাস নিয়েই তারা যেন গল্প না শুনে, বরং তারা যেন তখনকার বর্তমান আলোকোজ্জ্বল বর্তমান নিয়েও গর্ব করতে পারে, আলোচনা করতে পারে। সো গৌরবান্বিত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আলোকবর্তিকাময় ভবিষ্যৎ বিনির্মাণের প্রচেষ্টার মধ্য দিয়ে ভবিষ্যতের বর্তমান প্রজন্মের জন্য আমরা একটা আলোকোজ্জ্বল বর্তমান তৈরি করতে চাই। সম্মানিত আজকের এই প্রোগ্রামের পার্টিসিপেন্ট এবং যারা বিভিন্ন জায়গা থেকে আজকের এই প্রোগ্রামের ব্যাপারে জানবেন, তারা আমি আশা করি তারা সেখান থেকে শিখে তাদের এই প্রচেষ্টাটা অব্যাহত রাখবেন। আল্লাহ তাআলা মানুষদেরকে তার খলিফা হিসাবে পাঠিয়েছেন। এই খলিফার অন্যতম বড় দায়িত্ব হচ্ছে যে এই পৃথিবীর মানব সভ্যতার সাস্টেনেবল ডেভেলপমেন্টে ভূমিকা রাখা। ছোট্ট করে উদাহরণ বললে, ওজোন স্তরকে নষ্ট না করে ফেলাটা, সেটাকে প্রিজার্ভ করাটা হচ্ছে খলিফার একটা দায়িত্ব। আমরা এই যে জলবায়ু নষ্ট করে ফেলছি, এই জলবায়ু নষ্ট করে ফেলাটা খলিফার দায়িত্ব নয়, খলিফার দায়িত্ব জলবায়ুকে ঠিক রাখা। সো আমরা যারা আজকের বিভিন্ন জায়গায় বড় বড় বিজ্ঞানের কাজগুলা করছে, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করছে, অনেক ক্ষেত্রেই তারা এই বিষয়গুলোকে খেয়াল না রেখেই তাদের শুধুমাত্র দুনিয়াবি ডেভেলপমেন্টের জন্য কাজ করতে গিয়ে এই অন্যায়টুকু করছে, পৃথিবীর প্রতি অন্যায় করছে। কিন্তু আমরা যদি আল্লাহর খেলাফতের কথা মাথায় রেখে আমরা যদি নিজেদের এই জ্ঞান বিজ্ঞানের জায়গায় নিজেদেরকে ডেভেলপ করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা ইনশাআল্লাহ এই দুনিয়াটাকে নষ্ট করা নয়, বরং দুনিয়ার সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করতে পারবো। সো আমাদেরকে সেই জায়গায় এগিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। আজকের তরুণ যারা বিজ্ঞানী, আমি মনে করি তাদেরকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, থেমে গেলে চলবে না। আমি আহ্বান করতে চাই আপনারা আপনাদের কাজের ব্যাপারে লেগে থাকবেন। আজকে হয়তোবা যে প্রজেক্টগুলো করেছেন, সেই প্রজেক্টগুলো হয়তোবা মনে হচ্ছে অনেক বড়, কিন্তু আমরা মনে করি এর চেয়েও আরও অনেক বড় কিছু করার সুযোগ আপনাদের আছে, সেই পটেনশিয়ালিটি আপনাদের আছে। এই পটেনশিয়ালিটি আপনাদের জন্য আমানত, এই আমানতকে কাজে লাগিয়ে এগিয়ে যাবেন। এবং এটাও আমি মনে করি যে শুধুমাত্র এই তরুণীরা যদি প্রচেষ্টা চালায়, এরকম করে প্রজেক্টগুলো তৈরি করে, সেটা যথেষ্ট নয়। তাদের এই প্রজেক্টগুলোকে সহযোগিতা করার জন্য, এটাকে সত্যিকার অর্থে দেশ জাতির কল্যাণে কাজে লাগানোর জন্যে আরেকটা গ্রুপের সহযোগিতা দরকার, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা কিনা এই প্রজেক্টগুলোকে সত্যি বাজারে নিয়ে আসতে পারবে এবং এটাকে এক্সিকিউট করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে। সো আমি সেই ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকেও আহ্বান জানাতে চাই, আসুন আজকের এই তরুণ বিজ্ঞানীদেরকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখেন, তাদের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেন, তাদের পিঠে আলতো করে অনুপ্রেরণার পরশ বুলিয়ে দিয়ে তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগান। আমরা তরুণ, আমরা প্রবীণ, আমরা নবীন, সকলে একত্রিত হয়ে আমাদের এই দেশ, এই পৃথিবীর উন্নয়নের জন্য প্রচেষ্টা চালাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।